দেখতেছি কেমন জানি মানে চারিদিক থেকে গোলাগুলি, ওরে আমি ডাক দিতেছি যে শুয়ে পড়ো, রাস্তার ভিতরে শুয়ে পড়ো। এর মধ্যেই দেখি যে ও আব্বাদের ডাক দিবে, ও কইছে, আর কিছুই কইতে পারে নাই, এই এই মাথাটা ধরছে। আপনি তখন কোথায়? আমি ওর থেকে মনে হয় 3-4 ফুট, মানে আপনার চোখের সামনে? চোখের সামনে। ও আব্বা যে বলবে, হ্যাঁ হ্যাঁ, বললে এরকম ধরছে। ওর মাথার ডাইন সাইড দিয়ে গুলি লেগে বাম দিক দিয়ে বাইরে গেছে। ও রাস্তার মধ্যে একদম উপরে পড়ছে, একদম উপরে, মানে উপরে পড়ছে। আমি দৌড়িয়া ওর কাছে গেছি, যাইয়া সোজা করিয়া কোলের দিকে টান দিয়ে নিয়ে আইসি। আর আমি খেয়াল করছি যে এইখানে ও ধরছে। তাই আমি ওর করছি, এর মধ্যে আমার 2 আঙ্গুল দেখি ওর মাথার মধ্যে ঢুকে গেছে। এই ফুদিতে আছি, এর মধ্যে দেখি এই বাম হাতের মধ্যে ওর মাথার মস্তক চলে গেছে। গোসলের পরে আবার জানাজা করবা, জানাজার পরে আবার কিনে মিছিলও দাও, কয় তাইলে কিন্তু এখান থেকে লাশ নিতে পারবে না। জি। পরে এটাকে স্থানীয় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এসে আপনাকে এই হুমকি দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন শহীদের বাবা, আপনি এখানে বসে আছেন। জি। নিতান্তই একজন সাদাসিধে মানুষ মনে হচ্ছে আপনাকে, আমি যদি ভুল না করি। আপনার কয় সন্তান? আমার 3 সন্তান ছিল। এক সন্তান শহীদ সিফাত। সিফাত কি বড় সবার? সিফাতেই সবার বড়। তারপরে আরেকটা ছেলে, পরে হলো মেয়ে। তারপরে মেয়ে। এবার একটু চলে যাই সেই 20 জুলাই, আপনি তখন কোথায় ছিলেন এবং ও কখন বেরিয়েছিল বাসা থেকে? 20 জুলাই আমরা 12:30টার দিক দিয়ে, আমরা মেইন রোডের কাছেই একটা আপনিও বের হয়েছিলেন? হ্যাঁ, একটা বিল্ডিং দিয়ে এর পরের বিল্ডিং এই আমাদের বাসা। মিরপুর 10-এর? হ্যাঁ, 10-এর আশপাশে মিষ্টির গলি নামে একটা জায়গা। জি জি। ওই 2-3 দিন আগের থেকেই তো গ্যাঞ্জাম। ও বললো কি, চলো আব্বা, আমরা এখন শান্ত আছে, তাই আমরা একটা কাজ করি, ওইখানে আমার কিছু বন্ধু বান্ধব আইছে, ওদের সাথে একটু দেখা করি। আর ওই পাশে একটা চুপড়ির দোকান ছিল, ওইখান থেকে কিছু রুটিও কিনছে, দিয়ে এরপরে ওই বাসা লেগে যে কিছু বাজারও নিয়ে, মানে আমরা ওই উদ্দেশ্য করে ওই রুটিগুলো যেমন রাস্তার পূর্ব সাইডেই আমার যে সাইডটি বাসা, আমরা দিয়ে পশ্চিম সাইডের দিকে গেছি। এর মধ্যেই এলোপাথালি গুলি। আচ্ছা। এলোপাথালি গুলি, এই গুলিটা যখন এলো, আমি হয়তো ওর কাছ থেকে আমি মনে হয় অল্প একটু দূরে, তখন আমি দেখতেছি কেমন জানি মানে চারিদিক থেকে গোলাগুলি, ওরে আমি ডাক দিতেছি যে শুয়ে পড়ো, রাস্তার ভিতরে শুয়ে পড়ো। এর মধ্যেই দেখি যে ও আব্বাদের ডাক দিবে, ও কইছে, আর কিছুই কইতে পারে নাই, এই এই মাথাটা ধরছে। আপনি তখন কোথায়? আমি ওর থেকে মনে হয় 3-4 ফুট, মানে আপনার চোখের সামনে? চোখের সামনে। ও আব্বা যে বলবে, হ্যাঁ, বললে এরকম ধরছে। ওর মাথার ডাইন সাইড দিয়ে গুলি লেগে বাম দিক দিয়ে বাইরে গেছে। ও রাস্তার মধ্যে একদম উপরে পড়ছে, একদম উপরে, মানে উপরে পড়ছে। আমি দৌড়িয়া ওর কাছে গেছি, যাইয়া সোজা করিয়া কোলের দিকে টান দিয়ে নিয়ে আইসি। আর আমি খেয়াল করছি যে এইখানে ও ধরছে। তাই আমি ওর করছি, এর মধ্যে আমার 2 আঙ্গুল দেখি ওর মাথার মধ্যে ঢুকে গেছে। এই ফুদিতে আছি, এর মধ্যে দেখি এই বাম হাতের মধ্যে ওর মাথার মস্তক চলে যাওয়ার পরে আমি অনেক চিল্লাচিল্লি করতেছি, যারা গুলি করছে। আর এখন যখন আমার ছেলে মারা গেছে, তখন অনেকেই কয়, হারে মারছে কে। পরে আমি কোথাও রিক্সা এইটি পাইতেছি না। পরে আমার গুলি করার জন্য 2টা পুলিশ তাক করতে আছে। মানে আপনাকেও এবার গুলি করবে? হ্যাঁ। আপনি সন্তান নিয়ে আছেন? হ্যাঁ,
আমি সন্তান নিয়ে ওই ওই বসাইতে লইয়ে দাঁড়াইয়া মানে এরকম তো টানতেছেন? টানতেছি। ও তো আমার থেকে অনেক স্বাস্থ্য ভালো, লম্বা চূড়াও ছিল। ওরে আমি জাগাইতে পারি না, ওরে টাইনে নিয়ে আসতেছি। এই মধ্যেই এক পুলিশে কয়ে এরো মারিয়ে দিই বলতেছে? বলতেছে, আপনি শুনতেছেন? আমি শুনতেছি। তখন আমি বলছি কি এইটা আমার সন্তান, আমার বড় ছেলে, এর মারিয়া লাইছেন। আমার মারলে কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার সন্তানটারে আমার করে দিতে নিচ্ছেন, তো আমারও মারিয়ে হালান। এটা আপনি বলতেছেন? পরে ওই একটা বৃদ্ধ পুলিশ এ কইছে না এর মারিও না, কয় আর তিলে হিনতে রুটি দিয়ে গেছে, মানে আমার কানে আসতেছে আওয়াজগুলো। পরে ওই ওই পুলিশটাই একটা রিক্সাওয়ালারে গলির মধ্যে একটু বাইর করিয়া, বৃদ্ধ পুলিশটা, বয়স্ক পুলিশ? পুলিশটা। আর ওই মনে হয় ওরা লেবার ঠেবার ছিল ওই এলাকার, ওকে দিয়া আমার ওই পাশে আল হেলাল মেডিকেলে নিয়ে পাঠাইলো। ওরা খালি ব্যান্ডেজটা করিয়ে দিছে, এই যে এই ব্যান্ডেজটা। পরে এরা বলছে যে ওইলে ঢাকা মেডিকেলে নিয়ে যান, নাইলে বিতে নিয়ে যান সরোয়ার দিতে। সরোয়ার দিতে নিয়ে গেছি। পর ডাক্তাররা প্রথম আমার কাছে বলতে চায় না, কয় আপনার কী হয়? আমি কি বলেন আমার ছেলে হয়, সমস্যা নেই, আমার হেনার কেউই নাই, আপনি যে কেউ কিছু বলবেন। ও কি জীবিত আছে না ও মারা গেছে? ওর মস্তক তো বাইরিয়ে গেছে, ওর মস্তক সবই আমার প্যান্টের সাথে লাগছে, আমি দেখছি। আমি তো এই রিক্সায় করিয়ে ওরে নিয়েছি। পরে না মারা গেছে। আমি আর আমার ওয়াইফরে জানাইতে পারিনি, ফোন দিয়ে সে খালি বারবার ফোন দিতেছে। আর আমার ছোট কি অবস্থা? আমরা বাজারে গেছি। ও আচ্ছা, এই ঘটনা তো সে জানে না? তারা জানে না। তারা জানে না হিসাবে আমার নিচ্ছে যে দেরি হয় কেন। তারা আমাদের কাছ থেকে অল্প একটু দূরে আর কি বাসা। জি জি, বলতে গেলে বাসার নিচেই আর কি ঘটনা করছে। মানে বাসাটা গলির ভিতরে, যেমন এই যে এখান থেকে ওই সামনের এই রাস্তা এরকম। পরে আমি বলছি কি শিবা তো অসুস্থ হয়ে পড়ছে, আমি ওর একটু ডাক্তারের দ্বারে আইছি। তখন হে এটা ঠিক করিয়ে দিছে যে মন বুঝতে পেরেছে হয়তো। কয় আমি তো দেখলাম যে কিছুক্ষণ আগে মানুষে কয় এখানে বাপুর দুইজনে গুলি খেয়েছে, ওখানে কি আমার শিবা তো গুলি খেয়েছে। আমি কিছু কিচ্ছু হয় না, কিছু হয় না। পরে আমার ওই এলাকার সবাই চেনে। পরে লোকজনে বলছে আমার ওয়াইফরে বা আমার ছেলেরা কেউ কি জানাইস না, আস্তে আস্তে তোমরা সব কিছু গুছাও, আমি নিয়ে আসি। পরে ওইখান থেকে আবার নিয়ে এসি সরোয়ারদি হাসপাতালতে। সরোয়ারদি হাসপাতালতে নিয়ে হয়, নিয়ে কোনো অ্যাম্বুলেন্স সিটি কিছু পাইনি। পরে আবার ওই একটা সিএনজিতে করিয়া তখন ৩,০০০ টাকা একটা সিএনজি সরোয়ারদি থেকে মিরপুর 10-এ ৩,০০০ টাকা দিয়ে আনছি। মানে এর কমে যাবে না? এর কমে যাইবে না, কিছু পাই না। বাসায় নিয়ে আসলাম। এর মধ্যে নবী সাহেব এক জজ আছে, উনি তখন মনে হয় দিনাজপুরে আসিল, মানে দিনাজপুরে ওনার কর্মরত, তাই উনি মিরপুরে ওনার বাসা। আমি ওনাদের বাসায় কাজবাজ করতাম বা করাইতাম। তো ওই সভাতে ওনাদের সাথে আমাদের খুবই একটা ভালো সম্পর্ক। জি। আর আমার ছেলের সাথে বিশেষ করে ওই জজ সাহেবের সাথে অনেক অনেক সুন্দর একটা সম্পর্ক। সে আসলে ওর এটাকে নিয়ে চলাফেরা করতো এটি। তো ওই জজ সাহেব নাম হলো নবীউল্লাহ। উনি যখন জানতে পারছে যে আমার ছেলে মারা গেছে, আমি আইসে দেখি উনি পাগলের মতন করতেছে, আমারে ধরিয়া আমার ছেলের লাশ ধরিয়া একসের সুমা খাইতেছে আর বলতেছে কামাল তুই যা হারাইছিস তুই আর জীবনও পাবি না। আর কয় ওতে কী জিনিস ছিল, ওর সাথে আমি চলতাম। কয় আমি একজন জেলার জজ, কয় আমি ওরে নিয়ে ঘুরতাম, কি লিখে ওর চলাফেরা আচার আচরণ আমার অনেক ভালো লাগে, আমার মুগ্ধ করতো। আমার ছেলে ইটালি যাইবে, হ্যাঁ বলছে যে আব্বু তো আপনার বাইয়ে কিছু বলে না, আমার যাওয়ার সময় মনে হয় 2-3 লাখ টাকা শর্ট পড়বে। কয় ওরা আমি দিয়ে দেবো। মানে ওকে বলেছিল? হ্যাঁ, বলছে যে
ও তখন ইটালি যাওয়ার প্রসেসিং করছিল। প্রসেসিং এ ছিল। ওই ইটালি যাওয়ার আগে একটা মানত ছিল যে উমরা হজ করে আনবো। আচ্ছা, সেটাও করেছিল। হ্যাঁ, উমরা হজ করে সিফাত উমরা হজ করেছিল। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে। আচ্ছা আচ্ছা। পরে দাফনটা কোথায় দিলেন? পরে ওইখানে মিরপুরে রাখছে, যে এলাকায় আমি এর মায়ের বিবাহ করে নিয়ে আসলাম, ওই এলাকায় এর জন্ম হয়েছে, বড় হয়েছে, ওই এলাকায় তার গোসলটুকু পর্যন্ত আমি করাইতে পারি নাই, করাতে দেয়নি? করাইতে দেয় নাই। কিভাবে বাধা দিচ্ছিল তারা? যে লাশ নিয়ে যাইতে হইলে এখানে গোসল টোসল করাইও না, তোমার চিনি দেখে তোমার ছেলের লাশ সেটা কিছু হইবে না। কিন্তু গোসল করাইতে গেলে, বেশি চালাকি করতে গেলে কিন্তু গোসলের পরে আবার জানাজা করবা, জানাজার পরে আবার কিনে মিছিলও দাও, কয় তাইলে কিন্তু এখান থেকে লাশ নিতে পারবে না। জি। পরে এটা কি স্থানীয় আওয়ামী লীগের? হ্যাঁ, স্থানীয় নেতা কর্মীরা এসে আপনাকে এই হুমকি দিচ্ছে। পরে আমি আর ওই জজ সাহেব অনেক ভালো মানুষ, উনি একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দিছে। অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দিছে। উনি কোন, আমার মনে হয় কি উনি পাগল হয়ে গেছিল আমার ছেলের লাশ দেখে। উনি খালি গায়ে আমার সাথে প্রায় ফার্ম গেট পর্যন্ত ওই অ্যাম্বুলেন্সের সাথে চলে এসে। আচ্ছা। পরে আমি কি ভাই আপনি যান গিয়া, তুই তো যাইতে ইচ্ছে করে না আমার। কোথায় নিয়ে যাচ্ছিলেন? আমার গ্রামের বাড়ি মাদারীপুরে। মাদারীপুর নিয়ে যাচ্ছিলেন? আচ্ছা। হ্যাঁ, মাদারীপুরে নিয়ে যাচ্ছি। পথে 2-3 জায়গায় করছে, তো আমরা বলি না যে গুলিতে মারা গেছে, জি, বলছি যে অসুস্থ। তারপর আমাদের শিবচরে আটকাই দিয়েছিল প্রায় 1 ঘন্টার বেশি। আচ্ছা। তারা ওই ব্যান্ডেজ সিটি খুলে দেখবে এইটি। পরে আমি বলছি কাজের সাইড থেকে পড়িয়া। পরে অনেক পরে যাইয়া একজনে ওই যে কাগজপাতি চেক করে দেখতেছে যে না, গুলিতে মারা গেছে, গুলিতে মারা গেছে। পরে বলছে যে সব জায়গায় ভালো মন্দ মানুষ মিলিয়ে গেছে। পরে বলছে যে আমরা কি হয়? পরে আমি বললাম কি, আমার ছেলে। পরে বাড়ি কোথায়? আমি বললাম মাদারীপুরেই। যেহেতু শিবচরে আটকাইছে, আমি কাছের কথাই বলছি। জি, কাছের কথাই বলছি যে ওই রাজৌরি আমার বাড়ি, মানে ওই থানা পার হইলেই আমার রাজৌরি। জি জি। হ্যাঁ। পরে ওরা বলছে এবার দিয়ে আমাদের এলাকার লোকেই ছাড়িয়ে দেয়। পরে ছাড়িয়ে দিছে। পরে আমি এলাকায় নিয়ে গেছি। এলাকায় নিয়ে যাওয়ার পরে ওইখানে স্থানীয় আওয়ামী লীগের লোকজনে কবর করতেও বাধা দিছে, কবর দিতে দিবে না। তো আমি যখন মানে প্রথম ওরা মানে আমাদের বংশ ওইটি মোটামুটি অনেক বড় বংশ। জি। পরে সবাই যখন জানতে পারছে যে সিফাতগুলি গেছে, পরে সবাই আইছে। সবাই আইছে। আসার পরে এরা দলবল নির্বিশেষে সবাই দাঁড়িয়ে থাকিয়া করছে, ওই কবর করছে। ওর পারিবারিক কবরস্থানে আমাদের মাটি দেওয়া হয়। পরে সবাই গোসল টোসল জানাজায় ঠিক করাইলো। ওই সময় ওই এত গ্যাঞ্জামের ভিতরে আমার ছেলের জানাজায় প্রায় 3000 লোক হয়েছে আমাদের গ্রামের বাড়িতে। লেগে এই ছেলের ভালো করে এলাকার মানুষও, আমরা ঈদ কুরবানি ছাড়া। কটার সময় আপনি দিয়েছিলেন? ও তো 20 তারিখে মারা গেল। হ্যাঁ, 20 তারিখে আমরা 20 তারিখ রাত 10টা 10:30টার দিকে মাটি দিয়ে দিয়েছি। এত রাতে? হ্যাঁ, এত রাতে 3-4 হাজার মানুষ, 3-4 হাজার লোক হয়েছে। আমার মনে হয় 1 কিলোমিটারের মধ্যে দিয়ে মনে করেন অ্যাম্বুলেন্স চালাইতেই পারে নাই। আমি তো ওই সময় অজ্ঞান মানুষে বলছে, কইছে যে এত লোক। কিন্তু আমার আজকে এই সরকারের কাছে আকুল আবেদন, আমি তারেক রহমানের সাথে কয়েকবারই দেখা করছি। জি, কি বলেছেন উনি? এবং আমার মামলাটা সাক্ষী হয়েছে। আচ্ছা। আমার মামলা সাক্ষী হয়েছে। আমার মামলায় হলো 22 জন আসামি দিছি। 22 জন আসামি? হ্যাঁ। একদম প্রধান আসামি কে? শেখ হাসিনা। শেখ হাসিনা। সে হুকুম না দিলে তো এত কিছু হতো। স্বাভাবিক।
প্রত্যেকটা হত্যার পেছনেই তো প্রধান আসামি হচ্ছে শেখ হাসিনা নিঃসন্দেহে, কারণ তার হুকুম না হলে বারান্দায় দাঁড়িয়ে আছে একটা শিশু, আকাশ দিয়ে উড়ে যাচ্ছে হেলিকপ্টার, শিশুরা তো আমরা এখনো তো মানে ছোটবেলার অভ্যাসটা রয়ে গেছে, হেলিকপ্টার দেখলে আমরা তাকিয়ে থাকি। তাকিয়ে থাকি। ওই শিশু দৌড়ে এসেছে হেলিকপ্টার দেখার জন্য, সেখানে তাকে গুলি করা হয়েছে। পরে আমি আমার ছেলের মাটি দিলাম 10টা, আর মনে হয় রাত্র 10টা এরকমই হবে। কিন্তু ওই থেকে আমার যে ছোট ছেলেটা এবং আমার ওয়াইফ, তারা কোনো কিছুই মানে মনে হয় বাক প্রতিবন্ধী হয়ে গেছে, কথা বলে না, তেমন কোনো আনন্দ করে না। কোনো কথাবার্তা নাই। আপনাদের ঈদ গুলো কেমন কাটলো? এরপরে ঈদ গেল, কত আনন্দের বিষয়। কিছুই না, আমাদের কিছুই না। ঈদের আগের দিন কান্নাকাটি আরম্ভ হয়, ঈদের পরের দিন পর্যন্ত কান্নাকাটি থাকে আমাদের, অত্যন্ত আমার ঘরে। কি লেগে আমি, এই ছেলে ছিল আমার মেইন আশার আলো। আমি এখন এই ছেলে আমার বারবার বলছে যে তখন তাকে ইটালি পাঠানোর একটা প্রসেসিং চলছিল, প্রসেসিং চলছে। কারণ সংসার থেকে একটা বড় ছেলে যখন দেশের বাইরে যাবে, একটা আশা নিয়েই তো যে এই ছেলে বাইরে যাবে, এই ছেলে পরিবারের হাল ধরবে। এবং হাতের 5টা আঙ্গুল তো আর একরকম না। জি, আমার এই ছেলে আমার আমার যদি সে আমার শরীরে একটু ঘাম থাকতো তাইলে বলে হয় এই ছেলের কলিজায় লাগিয়ে যাইতো যে আমার বাবা কষ্ট পাচ্ছে। আমি ব্যবসা করতাম, আমি ঠিকাদারি করতাম। এই ছেলে সকালে আমি যদি দেখা গেছে রাত্রে, অনেক রাত্রে আসতাম, আসলে ওই স্লিপ থাকতো প্রতিটা সাইডের, ও বসে বসে খাতায় বইয়ে এন্ট্রি করতো। আবার সকালে কইতো আব্বু তুমি ঘুমিয়ে দাও, আমি সবাই ভাড়া বুড়ো দিয়ে পাঠাইয়ে দিই, তুমি পরে যাও। কিন্তু আমার আর আজকে 2 বছর কেউ বলে না। আর এই ছোট ছেলের মতো মনে করেন ওর তো কোনো হিতেই নাই। আজকে এই ছোট ছেলেটা ওর হিসাবে ডিগ্রিতে পড়ার কথা, আচ্ছা, তার বইটাই বাড়ি দিয়ে সানসাইডের উপরে ফেলাইতেছে। মানে তার পড়াশোনা কোনো কিছুই ভালো লাগে না, তার কিছুই না, সে একদম শুকাইয়ে গেছে। এত ডাক্তার তাই কিছুতে কিছু হয় না। ভাই তো না, সে তো তার বন্ধু ছিল, তাই না? একসাথে তাদের কত সময়, কত। আপনার মেয়েটা কিসে পড়ে? মেয়েটা ক্লাস 10 এবছর এসএসসি দিবে। এসএসসি দিবে। মেয়েটা কেমন আছে? মেয়েটা মোটামুটি, কিন্তু মেয়েটারে মানে আগে যেরকম লেখাপড়া করতো এইটি, মানে পুরো পরিবারটাই যেন কেমন পরিবর্তনটা ছন্ন। আপনি যে এদেরকে একটু কোনো কিছুতে জোর করবেন, বকা দিবেন, ওই শক্তিটা নাই আপনার আসলে। না, যে তোমরা পড়ো না কেন, তোমরা এটা করো না কেন, এই শক্তিটাও আপনার কেমন যেন নাই। মানে বলতে গেলে আরো মায়া লাগে যে একটা সন্তান নাই, এদেরকে বকা দিব, অথবা থাক না, তারা তাদের মতো থাকুক। সিফাতের মা কেমন আছেন? সে সারাদিনে যদি একটা কথা না বললে পারে তাহলে সে বলে না। আহারে, এইরকম তার পরিবেশ পরিস্থিতি, সারাক্ষণ ওই সন্তানের জন্য, সারাক্ষণ ওই সন্তানের ইতে। ঘরে ঢুকলে কোন বিষয়গুলো বেশি? সারাদিন হয়তো বাইরে থাকেন, মানুষের সঙ্গে কথাবার্তা বলেন, তখন একভাবে সময় কেটে যায়। 2টা বছর যদিও পার হয়ে গেছে, আপনার কাছে 2 বছর কেন, আল্লাহ যদি আপনাকে সুস্থ রাখে এবং আমিও যদি বেঁচে থাকি, এখন থেকে 2 বছর কেন, 20 বছর পরে কথা হলেও আপনি একইভাবেই সিফাতের জন্য কষ্ট পাবেন। ঘরে ঢুকলে ওই যে সিফাতের যে স্মৃতিগুলো, ওইগুলো নিয়ে খাইতে বলে, সত্যি কথা কি, যদি একটা মুরগি রান্না হয় বা কিছু করা হয়, এই সিফাত এইটা খাইতো, সিফাত এইটা তো তো আমি আবার কিলেকে উনি হয়তো 10 মাস 10 দিন গর্বে রাখছে, কিন্তু এই ছেলের বন্ধুর মতন সকাল 6টা 7টার কালে নিয়ে কোচিংয়ে দিয়ে দিতাম, মা আবার আইনে ই করতাম। আমি তো হিসেবে আরে সবসময় দেখে রাখছি। বাবা তো বন্ধুর মতোই মিশতে থাকে, বাবার সাথে বাবার হাত ধরে প্রথম স্কুলে যায়, আর ও আমার সামনে গুলি খেয়ে মারা গেছে। আমি এই দৃশ্যটাই, দর্শক আপনি কল্পনা করতে পারেন যে 20 জুলাই 2024 বাবা আর সন্তান বের হলো। তার আগেও তো আপনারা খেয়াল করছিলেন আবু সাইদ 16 তারিখে আমরা ওই 16 তারিখে আবু সাইদ যখন গুলি খেয়ে মারা গেছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, তো আমার হিসেব ছিল তো আমার ছোট ছেলে হয়তো রাস্তাঘাটে যাইবে, ও মানে একটু ছিল, দুরন্ত ছিল এবং মহল্লার পোলাপানের সাথে চলতো। ছোটটা মানে ওর ছোটটা, হ্যাঁ। কিন্তু এ কিন্তু
সবসময় ওই আমার কিভাবে হেল্প করবে এই চিন্তা ভাবনা। আপনাকে আপনার পাশে কিভাবে হ্যাঁ। থাকবে। এবং দর্শক এটাই বলছিলাম যে দেখেন বাবার পাশে থাকবে, এবং বাবা বলছিলেন যে আমার এই ছেলেটা এমন একটা ছেলে যে আমার গায়ে যদি ঘাম আসতো, একটু ঘেমে যেতাম, তাও আমার ছেলেটা কষ্ট পেত। এবং শেষ সময়েও বাবাকে নিয়েই 20 তারিখে মিরপুরের সেই মানে যেখানে হাসিনা বাহিনী ম্যাসাকার চালাচ্ছে, অতর্কিত মানে এলোপাথারি গুলি করছে মানুষের উপরে। আমারও তো পায়ে গুলি লাগছিল, জি। আমার পায়ে গুলি লাগছে ওই সময়, কিন্তু আমি তো ওই কোনো অনুতপ্তই করতে পারিনি। তখন খেয়ালই ছিল না কিন্তু সেটা। আমি এই ছেলের মাটি দিয়ে যখন রাত্রে ঘরে ফিরছি, তখন দেখি যে আস্তে আস্তে আমার এই পাও অপস হয়ে যাইতেছে। আচ্ছা। কিন্তু এই যে ঘরের মধ্যে ঢুকলে খালি এই ছেলে সিফাতের জন্মটা হয়েছিল কোথায়? ওর জন্ম মাদারীপুরেই হয়েছিল। মাদারীপুরে। মাদারীপুরে ওই যে থাকতো ঢাকায়, ওই যে আমরা এখানে একাই থাকতাম। পরে ওই যে যেখানে গর্ভবতী অবস্থায় ওই জন্ম হওয়ার মনে হয় 5 দিন না 6 দিন আগে তার গ্রামের বাড়িতে নিয়ে গেছি, ওইখানে জন্ম হয়েছে। আবার 20 দিনের দিন আবার নিয়ে এসেছি। প্রথম স্কুল কোথায় ভর্তি করাইছিলেন? ওই যে মিরপুর ইস্টার্ন হাউজিং যে নজরুল একাডেমি। স্কুলটার পাশ দিয়ে যান না এখন? যাই। কেমন লাগে বলেন তো? তারপরে ও মানে ওই স্কুলের পাশ দিয়ে যখন যান, ওর বন্ধু ছোট্ট সিফাতকে ওর বন্ধু বান্ধব হাত ধরে নিয়ে আসছিলেন ওই স্কুলে প্রথম। ওই তো বাড়িওয়ালারাও তো মনে করেন ওই যে দেখলে অনেক সময় অনেক কথাই বলে, আবার ওর বন্ধু বান্ধব যারা ছিল মানে আসলে অ্যাকচুয়ালি আমি ওই এলাকা সাইডিয়া দূরে মনে হয় আমি কিছুটা নিঃশ্বাস। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনার জন্য আসলে এক তো হচ্ছে হুমকি ধমকি তো ছিলই, তার সঙ্গে প্রতিদিন একই রাস্তা দিয়ে, যেই রাস্তা দিয়ে সিফাত হাঁটতো বা যেই স্কুলে সিফাত পড়তো, এগুলো একটা বাবা হিসাবে না, আমি একজন বাবা সেই জায়গা থেকেই বলছি, যেটা সহ্য করার মতো না আসলে, এটাকে নেওয়া যায় না। প্রতিদিন প্রতি রাস্তায় মানে ওই পাশ দিয়ে হেঁটে গেলেও যেন মনে হয় যে বাবা বলে আমার সন্তানটা দৌড়ে আসবে, মনে হয় না এরকম? এইরকম স্বপ্নে দেখেন সিফাতকে? সিফাতকে অ্যাকচুয়ালি কি ওর স্বপ্ন কি, ওর তোর আমি রাত্র 2টা 3টায় ঘুমাইলে মানে ওই সামনে আসে? ওই সামনে আসে। ওই মনে হয় আমার ছোট ছেলে হওয়ার পরে থেকে ও আমার কাছে ঘুমাইতো, আমি ওর সাথে নিয়েই ঘুমাইতাম। বড় ছেলে তারপরেও? কিন্তু ওর স্মৃতি, ও তো মারা গেল, আল্লাহ ওরে নিয়ে গেছে, কিন্তু ও আমাদের মাইরে থুয়ে গেছে। এখন আপনার প্রত্যাশা কি, কি চান আপনি? আমি চাইতেছি সরকারের কাছে আমাদের যে হত্যাকারীর বিচার, দোষীদের যারা দোষী তাদের অবশ্যই আইনের আওতায় আইনা তাদের, আমার সন্তান যেরকম নির্বিচারে গুলি করে মারছে তাদের ওই রকম ফাঁসি দিয়া মারুক। লিখে আমার ছেলে নিষ্পাপ, আমার যে সে টাকা পয়সা দিবে, এইটা করবে ওইটা করবে, তাতে তো আমার সন্তান আমি পাবো না। আপনার দরকার হচ্ছে বিচার? আমার দরকার হচ্ছে বিচার। আমারে ওই যে জুলাই যে অভ্যন্তরীণ সেল আছে, যে ওইখান থেকে যে ওই যে একটা টাকা দিছে, এই দিছে, কিন্তু এইগুলা হয়তো অনেকে মনে করে অনেক কিছু, কিন্তু আমরা যারা আসলে যারা আমরা গরিব মানুষ, আমরা মনে করি ওই টাকায় কিন্তু আরো কষ্টটা বাড়ে, বেদনাটা বাড়ে। যেমন 20 জুলাই আমার ছেলের নামে আমি আমাদের এলাকায় আমার ইউনিয়ন যত এতিমখানা আছে, আমি ওইখানে সমস্ত এতিম প্রায় 700 এতিমের জন্য খাবার ব্যবস্থা করছি, এবং ওনাদের আনি নেই, বাড়িতে খাবার দিয়েছি রান্না করিয়া বাড়ি থেকে। কিন্তু আমি যখন বাজারটা নিয়ে আমার বাইরে আমার ঘরের মধ্যে বাজারটা নিয়ে ঢুকছে, তখন মনে হয় কি আল্লাহর আরশ পর্যন্ত আমার মেয়ের আর আমার ওয়াইফের কাঁদলে, যে এই যে আয়োজন, এই আয়োজনটা হতে পারতো একটা আনন্দের আয়োজন, কিন্তু এই আয়োজনটা সন্তানটা নাই, তার জন্য দোয়া করাবেন, এতিম বাচ্চাদেরকে খাওয়াবেন, সেই আয়োজন। এই জন্য মনে করেন আমাদের যে কোনো কাজ বাজ, কোনো ব্যবসা বাণিজ্য কিছুই, এখানে এই মোবাইলটা রাখছি, দেখা গেছে আমি 20 বার ঘুরতেছি, কিসের জন্য ঘুরতেছি আমার মনে থাকে না।
সবকিছু ভুলে যান। সব কিছু ভুলে যাই। তাই সরকারের কাছে একটাই, আমাদের যাতে জুলাই সনদটা বাস্তবায়ন হয়, আর আমাদের সন্তানদের ভাইদের যারা হত্যা করছে হত্যাকারীর বিচার। দুটো জিনিস দর্শক, শেষ করে দিব আজকের পর্ব। কথা পরিষ্কার, জুলাই সনদ বাস্তবায়িত হতে হবে, অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হতে হবে। আমরা জুলাই সনদের কাজই করে যাচ্ছি, আমরা বাস্তবায়ন করছি, আমরা বাস্তবায়ন করব, বেনিফিশিয়ারি হয়ে বা সুবিধাভোগী হয়ে এই কথাটা বলা যত সহজ, কিন্তু একটু 2 বছর আগের পরিস্থিতিতে যদি চলে যান, জুলাইয়ে চলে যান, সে বছরের জুনে যদি চলে যান, 2024-এর জানুয়ারি মাসে চলে যান, ফেব্রুয়ারিতে যান, মার্চে যান, এপ্রিলে যান, ভাবতে পেরেছিলেন যে এভাবে একটা পরিবর্তন ওই জুলাইতেই আসবে? এবং সেই জুলাইয়ে যে পরিবর্তন আসবে, যেই রক্তের বিনিময়ে আজকের এই ক্ষমতার মসনদে বসতে পারবেন, পজিশন বা অপোজিশন, আমি সবার উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। একজন শহীদ পরিবারের, একজন শহীদের পিতার একটাই দাবি, জুলাই সনদ বাস্তবায়িত হতে হবে এবং হত্যাকারীদের বিচার হতে হবে, দৃশ্যমান বিচার হতে হবে। বিচারের নামে প্রহসন বা বিচার ঝুলিয়ে রাখা চলবে না। লাল জুলাইয়ের গল্প থেকে এটাই আমাদের আবেদন, এবং এই আবেদন জানিয়েই একজন শহীদের পিতাকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।